সম্পূর্ণভাবে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই দেশটা কিভাবে দাঁড়াবে? তারা বড় বড় কথা বলছে লড়াই করবার, স্বপ্ন দেখছে ভারতবর্ষের সঙ্গে লড়াই করবার, কিন্তু সেই দেশের অর্থনৈতিক অবস্থা এমন একটা জায়গায় চলে গিয়েছে যে সেখানকার মানুষজন তারা আজকের পর কালকে কি খাবেন সেটা তাদেরকে ভাবতে হচ্ছে। তার কারণ গ্যাটে করি নেই, অর্থাৎ তাদের না কোনো রকমের খাবার সংস্থান রয়েছে, না তাদের চাকরি সংস্থান রয়েছে। এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে রীতিমতো রেলের কর্মীরা তারা পর্যন্ত অবস্থানে বসছেন, তারা পর্যন্ত প্রতিবাদ করছেন, এমনকি রেলের চাকাটা পর্যন্ত গড়ানো হয়তো যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তারপরও এই পদক্ষেপগুলো, এগুলো কি মানে একেবারে নিতান্তই বোকামি নয়? আমাদের সঙ্গে তো রয়েছেন আলোচনায় রত্নাদির কাছ থেকে এই উত্তরটা নিই যে এইরকম বোকামি তো সাধারণ মানুষ কি করে করতে পারেন। আর অন্যদিকে মোহাম্মদ ইউনূস, তিনি নাকি এত শিক্ষিত, নোবেল জয়ী, তাহলে কি সবটা নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না? বেশ কিছুদিন ধরে বাংলাদেশ চর্চায়, তার কারণ বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মতো হয়ে গেছে। হাসিনা সরে গেছেন এবং ইত্যাদি ইত্যাদি সবাই জানে, সারা পৃথিবীও জানে। এখন ব্যাপার হচ্ছে যিনি এসেছেন তিনি নোবেলের শান্তি পুরস্কার নিয়ে এসেছেন। সেই জন্য বোধহয় যে দেশে অশান্তি সৃষ্টি করে তিনি সে দেশে এসেছেন এবং শান্তির বদলে তিনি আরও অশান্তি বাড়িয়ে যাচ্ছেন। কিন্তু তিনি তার পরিষদের মধ্যে যাদের নিয়েছেন তাদের প্রত্যেকের ট্র্যাক রেকর্ড ভয়ঙ্কর এবং বেশিরভাগই জেল ছাড়া আসামি। এখন ওনাকে বুদ্ধি কারা দিচ্ছে, এক অংশ দিচ্ছে, এক অংশ মৌলবাদীরা দিচ্ছে, কারণ বাংলাদেশে মৌলবাদীর সংখ্যা বেশি। আর এইবারে তার পেছনে তাকে তো সাজিয়ে গুজিয়ে আমেরিকা পাঠালো, এরপরে তার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং জাস্ট দুদিন আগে আমরা দেখলাম তিনি অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক করলেন। তারপরে জানতে পারলাম যে তিনি ভারতবর্ষের বিরুদ্ধে চলে গেছেন, তিনি নাকি এর বিরুদ্ধে চলে গেছেন, কি বলে আমেরিকার বিরুদ্ধেও চলে যাচ্ছেন, তিনি নাকি পাকিস্তানের কাছে সাহায্য চেয়েছেন এবং রাশিয়াও বিরক্ত তার উপরে, ইসরায়েলের। রত্নাদি, তা বলে মাথায় এইটুখানি বুদ্ধি থাকবে না যে আগুনে হাত দিলে পরে হাতটা পুড়বে? না, ইউনুসের পকেট তো ভরে আছে এবং ভরে রয়েছে, যে কোনো দিন হয়তো কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে পালিয়ে যাবে ভাবছে, যদি না ওকে কেউ অন্যরকম ভাবে অ্যাসল্ট করে। এখন আমি সেসবে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে যে এই যে নিজের, আমরা একটা পড়তাম না ছোট, সবাই জানে নাক কেটে পরের যাত্রাভঙ্গ, ঠিক বাংলাদেশ ঠিক তাই করছে। তাহলে রিসেন্টলি ফুটবল ম্যাচটা নিয়ে যেটা করলো এবং মহিলাদের যেটা করলো, আমার তখন মনে হচ্ছে মাদ্রাসা শিক্ষিত ছেলেরা গিয়ে, মাদ্রাসা শিক্ষাটাকে আমার তো জানি না কি শিক্ষা, সেই শিক্ষিত ছেলেরা গিয়ে ভেঙে চুরে দিয়ে একটা ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করা হয়েছিল এবং টিকিট সব বিক্রি হয়ে গিয়েছিল। বাংলাদেশের মেয়েরা সত্যি ভালো খেলে ফুটবলটা। সেইখানে যে জিনিসটা করে এলো, তাতে আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখন প্রেজেন্টলি, আমি মহিলা হয়ে বলছি, জাস্ট মহিলাদের ওরা ট্রিট করছে টু প্রক্রিয়েট অ্যান্ড টু ব্রিথ, এর বাইরে ওদের আর কিছু করার নেই। ওরা যা বলছে মেয়েরা ঘরে থাকবে, ও তো শুনলাম আমি ওর বক্তৃতাটা। তারপরে এই মানে কি বলবো, সারা পৃথিবী জুড়ে ওরা সন্ত্রাস করছে। এই সুইডেনের যে ভদ্রলোক অ্যান্টি ইসলাম বলে কোরআন বোধহয় পুড়িয়েছিলেন, তাকে শ্যুট করে মেরে দিয়েছে রাস্তায় এই কয়েকদিন আগে। সুতরাং ওরা যেটা করছে, ওরা একটা ভিখারি হয়ে গেছে। বাইরে তো আমি শুনি লোকের ওদের বলে বাংলাদেশ, বাংলাদেশের বদলে, এবং ডিম বলো, চাল বলো, মেডিসিন বলো, সব যাচ্ছে ভারত থেকে। ভারত যে সর্বদা হাত তুলে মানে সবার জন্য আমি আছি বসুধৈব কুটুম্বকম করে যাচ্ছে, আমার মনে হয় তার ভাবছে প্রতিবেশী দেশ না খেয়ে থাকবে, আফটার আমাদেরই তো মানে ভাইয়ের মতন। কিন্তু এই যে পরিস্থিতিটা বাংলাদেশে, এতে মানে বাংলাদেশের যারা সংখ্যালঘু, আমাদের দেশে সংখ্যালঘু আর সংখ্যালঘু নেই, গুরু হয়ে গেছে, তারা যে মহা আনন্দে আছে। বাংলাদেশে যারা সংখ্যালঘু মানে আমাদের মতো যারা, এবং আরও বৌদ্ধ খ্রিস্টান, তাদের অবস্থা ভয়াবহ, ভয়াবহ বললেও কম বলা হবে। এই দুদিন আগেই একটা মিটিং হয়ে গেছে, সব সংখ্যালঘু কমিশন বসেছিল, প্রেস মিট করেছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। কারণ আমার মনে হয় ইউনেস্কোর এক্ষুনি ওর নোবেলটা কেড়ে নেওয়া উচিত। ও সব অর্থাৎ ইসলামিক স্টেট হিসাবে ঘোষণা করাই হয়তো মোক্ষম একটা জায়গা, এবং সেই জায়গাটাই তৈরি করবার, অর্থাৎ একটা প্ল্যাটফর্ম তৈরি করবার কিন্তু মরিয়ার চেষ্টা এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসরা তারা করে চলেছেন। কিন্তু সর্বোপরি রাজাগোপাল বাবু, এই যে প্রত্যেকটা, অর্থাৎ একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে
আমরা প্রত্যেকেই জানি যে শুধুমাত্র পুরুষরা এগিয়ে যাবে সেটা নয়, তার সঙ্গে নারীদেরকেও সমানভাবে এগিয়ে যেতে হবে, তাহলেই সমাজের সার্বিক উন্নতি হবে। এটা আমরা এখনো পর্যন্ত যেমনটা প্রত্যেকটা দেশ পালন করছে, প্রত্যেকটা দেশ মানছে, তাহলে বাংলাদেশ মানছে না কেন? শুধুমাত্র কুসংস্কার, শুধুমাত্র ধর্মীয় গোঁড়ামি, শুধুমাত্র জিহাদি কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া, জঙ্গি কার্যকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া, কেবলমাত্র পুরুষতান্ত্রিক একটা রাষ্ট্র বা পুরুষতান্ত্রিকভাবে সম্পূর্ণ জায়গাটাকে কোঅর্ডিনেট করবার জন্য কি এরকম একটা চক্রান্ত, এরকম একটা পরিকল্পনা করা হচ্ছে? বারংবার মহিলাদেরকে অপমান করা হচ্ছে, ফতোয়া জারি করা হচ্ছে, রাস্তায় যাতে মহিলারা না বেরোয় সেই কারণের জন্য মাইকিং করা হচ্ছে, এইসব ছবিগুলো তো আমরা সাম্প্রতিক সময় দেখেছি। হ্যাঁ, দেখুন, আফগানি যে তালিবানি ব্যবস্থা, সেখানে এ ধরনের ব্যবস্থা আছে, মহিলাদের পিছিয়ে দেওয়ার ব্যবস্থা, স্কুলে কলেজে না পাঠানোর ব্যবস্থা। কিন্তু বাংলাদেশে যদি দেখেন, বাংলাদেশের চিত্রটা ভিন্ন। বাংলাদেশে মেয়েরা কিন্তু ছেলেদের থেকে বেশি স্কুল কলেজে এনরোলড হয়ে আছে। মেয়েদের এনরোলমেন্ট রেশিও আপনার পৃথিবীর অন্য অনেক দেশের থেকে ভালো। হ্যাঁ, একটা সময় শ্রীলঙ্কাকে আমরা বলতাম এক্সাম্পল, বাংলাদেশ সেখান থেকেও মানে ছাড়িয়ে গেছে। ভারতের থেকে অনেক উঁচুতে আছে বাংলাদেশে মেয়েদের শিক্ষার হার। সুতরাং অত সহজে আমি সেটাই দেখুন, তালিবানি ব্যবস্থা তো চাইবেই মেয়েদেরকে যত পিছিয়ে রাখা যায়, সেটাই তারা মনে করছে যে একটা মৌলবাদী ইসলামী শাসন করতে পারলে সুবিধে। কিন্তু বাংলাদেশে হয়তো সম্ভব হবে না, কেননা যেভাবে মেয়েরা শিক্ষা পেয়েছে এবং মেয়েদের যে ক্ষমতায়ন ঘটেছে নানানভাবে, নানান প্রক্রিয়ার মধ্যে মেয়েদের ক্ষমতায়ন ঘটেছে। এবং এই মেয়েদের যদি দেখেন ম্যাটারনাল মর্টালিটি রেট, মাতৃত্বকালীন যে মায়েদের মৃত্যুর হার আমাদের থেকে অনেক ভালো। আপনি যদি দেখেন টোটাল ফার্টিলিটি রেট আমাদের থেকে ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে মানে মেয়েদের শক্তি যেখানে বৃদ্ধি হয়েছে, সেখানে এত সহজ হবে না। খেলার মাঠে মেয়েদের খেলতে দিল না, বা কোনো এক গোপালগঞ্জে গিয়ে বলে দিল মেয়েরা এই সময় বাজার করতে আসবে না, তাতে কোনো ইমপ্যাক্ট পড়বে না বলছেন? না, দেখুন, সাময়িক ইমপ্যাক্ট সব জায়গায় পড়বে, কিন্তু শিক্ষিত মহিলারা একদিন পথে নামবে, সেটাই সবচেয়ে বিপদের কারণ। আমরা বাংলাদেশে দেখেছি যে পরিবর্তনগুলো এসেছে, বাংলাদেশে একটা নিঃশব্দ বিপ্লব ঘটেছে, তার বড় কারণ মেয়েরা সেখানে রয়েছে। অত সহজ হবে না। যেটা আফগানিস্তানে ঘটেছে, সেই মডেল যদি বাংলাদেশে কেউ চালু করতে যায়, সেটা একটা পরম বিপর্যয়ের জায়গায় আসবে বলে আমার ধারণা। সুতরাং এখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যারা এসব করছেন তারা বাংলাদেশি হয়েও তারা বাংলাদেশের। তবে বর্তমানে রাষ্ট্রটাকে যেভাবে পরিচালনা করা হচ্ছে, তাতে গিয়ে কি মনে হচ্ছে রাষ্ট্রটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে একটা যেটা ডিপ স্টেটের যে চক্রান্ত, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে হাসিনা, সে কারোর কথা শুনছে না, সুতরাং তাকে ফেলতে হবে, এটাই হচ্ছে প্রধান ব্যাপার। এবং সেটা ফেলতে গিয়ে আপনাকে যেটা করতে হয়েছে যে সব বিরোধীরা যারা আছে তাদেরকে নিতে হবে। কিন্তু বিরোধীরা শেখ হাসিনা আওয়ামী লীগের পার্টির বাইরে যারা বিরোধী, একমাত্র বিএনপি, তার একটা বেস আছে, এবং বাকিটা হচ্ছে মৌলবাদ, এবং সেই মৌলবাদকে সঙ্গে নিতে হবে। সুতরাং হ্যাঁ, তাদের অস্ত্রশস্ত্র দিতে হবে। আইএসআই কে আপনি নিয়ে এলেন, জর্জ সোরস পয়সা দিল, আইএসআই অস্ত্রশস্ত্র দিল, মৌলবাদের ধান ধারণা দিল। মৌলবাদ ছাড়া আপনি অন্য কোনোভাবে বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করতে পারছেন না। এবং এই মৌলবাদীরা দেখলো যে একটা স্বচ্ছমুট ধারণার মানুষ হচ্ছেন ইউনূস, তিনি বাইরে আছেন, তাকে ডেকে আনা হোক, তাহলেই বুঝায় তাকে একটা শিখণ্ডি খাড়া করে মৌলবাদীর রাজত্ব। মোহাম্মদ ইউনূস তো একটা কাঠপুতুলের হিসাবে সেখানে রয়েছে। আলটিমেটলি যারা পরিচালনা করছে তারা তো পেছন থেকে আগেও এরকম ভাবে বদমাইশি করেছে এবং এখনো পর্যন্ত করে চলেছে, যে কারণে একটা রাষ্ট্র, এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্র, সেই রাষ্ট্রের সংখ্যালঘু যারা রয়েছে তাদের সুরক্ষা দিতে ব্যর্থ। সংখ্যালঘুরা তারা রীতিমতন আতঙ্কে রয়েছেন এখনো পর্যন্ত চিন্ময় প্রভু তিনি জেলে রয়েছেন, তাকে বের করা সম্ভব হলো না। সর্বোপরি যারা মহিলারা রয়েছেন তারা পর্যন্ত সুরক্ষিত নন। স্পষ্টত জানাচ্ছেন মহিলারা, তারা হাউ হাউ করে কাঁদছেন, রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে পর্যন্ত তারা কেঁদেছেন। তারা পরিষ্কার করে বলছেন আমরা কোথায় যাব, কি করব, এবং রাতের অন্ধকারে যা যা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর সাক্ষী তারা থাকছেন, তারা ভয় পাচ্ছেন। একটা স্বাধীন রাষ্ট্র, তার সার্বভৌমত্ব আছে, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে, প্রত্যেকটা ধর্মের মানুষ সেখানে একসঙ্গে রয়েছে, তারপরও এইরকম ছবিগুলো ধরা পড়বে রত্নাদি? আমি বলবো একদম। এই মানে জাস্ট দুদিন আগে বাংলাদেশের ফরিদপুরে সরস্বতী মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। কারণ মৌলবাদ জিনিসটা এমন ভয়ঙ্কর জিনিস, মানে সেটা একেবারে আগ্রাসনের মতো আসে এবং সব ধ্বংস করে তাদেরটাই তারা রাখবে। তা আজকে যদি সেটা না হতো, তাহলে ভারতবর্ষের এত মন্দির ভাঙা হতো না। একটা বসিয়ে দেবো আমাদের ধর্মের মানে চেতনাটাকে, আমাদের ধর্মটাকে। সেই মৌলবাদের শিক্ষিত যারা বাংলাদেশে রয়েছে, তারা এক্সিস্টিং যা কিছু ডেভেলপমেন্ট বাংলাদেশে হয়েছিল শেখ হাসিনার সময়,
আমি ভীষণ ভালো বলছি না শেখ হাসিনাকে, কিন্তু তাহলে আমি বলবো যেরকম উন্নতি হয়েছিল এবং ভারতবর্ষ যতখানি এর তাদের পাঠিয়েছিল বা সাহায্য দিয়েছিল, তারপরে দেশটা একটা মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিল। যদিও বাংলাদেশ আমি প্রথম থেকে লক্ষ্য করেছি অসম্ভব ভারত বিরোধী একটা মনোভাব আছে আম জনতার মধ্যে। হ্যাঁ, তার কারণ হচ্ছে, এটা আমার সামনাসামনি বলাটা ঠিক হবে না, সেটা সেই চলে যেতে হবে আমাকে 71-এ খান সেনাদের অত্যাচার, এবং সেই খান সেনাদের অত্যাচারের পরে এই জিনিসটা এসছে এবং ওদের মাথার মধ্যে ঢুকে গেছে যে ভারত সবকিছু করিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভারত সবকটা খান সেনাকে ছেড়ে দিল, মানে পাকিস্তান আর্মিকে ছেড়ে দিল, মানে যুদ্ধের পরে, জেতার পরে বাংলাদেশকে দেশটা ওদের হাতে দিয়ে দিল, কিন্তু ওরা সেটা বিশ্বাস করে না। ওরা বলে আমরা করেছি, ভারত কিচ্ছু করেনি।